কিছুটা দুর্বল এখনো পর্যন্ত, কারণ এত চালাকি করে এত রকমভাবে আসলে এই করাপশানগুলো হয়েছে বিগত বছরগুলোতে। শুধুমাত্র মানি লন্ডারিংয়ের যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে আইনের মধ্যে যেভাবে আছে, মানি লন্ডারিং দিয়ে সবটা হয়তো কভার করা যাবে না। সেক্ষেত্রে আইনের সংশোধনের ব্যাপারটাকেও হচ্ছে চিন্তা করতে হবে। এখন যেহেতু প্রেসিডেন্ট এখনও পর্যন্ত ফাংশনিং, অর্ডিন্যান্স পাশ করে হচ্ছে নতুনভাবে আইনের জায়গাতে তো নিশ্চিত করা সম্ভব। আবার নতুন আইন করে পুরনো অপরাধের বিচারের একটা সমস্যা তো থেকে না, যায় সেটা যদি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে দেওয়ার তো সুযোগ আছে, যদি দিতে চায় সেটা নজিরও আছে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়ার। কারণ আমাদের চিন্তা করতে হবে যে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে আলাপগুলো করছি, এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না আমাদের জন্য। যদি স্বাভাবিক ক্ষমতা পরিবর্তন হতো, একটা নতুন সরকার এসছে, তারা যদি এরকম রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে করতে চাইতো, সেটাকে ধরেন প্রতিহিংসা বলা যেত। এখন যেহেতু আমরা একটা বিশেষ পরিস্থিতিতে পড়েছি, সেখানে হয়তো এগুলো নিয়ে এখনও চিন্তাভাবনা করা যেতে পারে। আমি রেডি রেফারেন্স কিছুই বলতে পারবো না যে এইভাবে করে দেন, কিন্তু বলছি যে এই আলোচনাটার অন্তত দ্বারটা উন্মুক্ত হতে পারে যে এদের অপরাধগুলোকে তো অন্তত সেই বিচারের আওতায় তো আনতে হবে। শাস্তি হোক না হোক পরের ব্যাপার, বিচারের আওতায় আনতে হবে। মুশকিল যেটা হলো যে আপনার এই ঢালাওভাবে এদেরকে মামলাগুলো দেওয়ার ফলে পাবলিক পারসেপশনটা হচ্ছে জুডিশিয়ারির প্রতি দুর্বল হচ্ছে। আপনার জুডিশিয়ারিকে যদি গত 15-16 বছর যাবৎ যে অবস্থায় আমরা দেখেছি, যেরকম একটা ভঙ্গুর অবস্থায় পুরো ব্যবস্থাটাকে নিয়ে গেছে, সেখান থেকে উত্তরণ ঘটাতে গেলে আপনার জুডিশিয়ারির উপর কনফিডেন্স ফেরাতে হবে। কনফিডেন্স ফেরাতে গেলে হচ্ছে মামলাগুলো এরকম ঢালাওভাবে নামগুলো দিয়ে দিচ্ছি যে অমুক অমুক এরা সবাই, মোহাম্মদে আরাফাত হচ্ছে মোহাম্মদপুরের একটা হত্যা মামলা, তো কথার কথা তাকে আসামি করা হচ্ছে। মোহাম্মদপুরে এরকম হত্যা মামলায় আরাফাত তো ছিলেন না, কিন্তু তার হয়তো অন্য রেসপন্সিবিলিটি, যদি আপনি কমান্ড রেসপন্সিবিলিটিও খেয়াল করেন, সে তো এখানে নাই। বিভিন্ন জন যেমন বক্তব্য দিয়েছেন, তার উস্কানিমূলক বক্তব্য যেগুলো আইএইচএল এর ক্ষেত্রে আন্তর্জাতিক যে যুদ্ধাপরাধের আইন, সেখানে যেটা বলা হয় যে যারা এই পুরো ঘটনার সাথে যুক্ত ছিলেন, যে এই হত্যাকাণ্ডের যে পুরো ব্যবস্থাটা, এবং যারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, সেক্ষেত্রে কি ধরুন মোহাম্মদ আরাফাত থেকে শুরু করে অন্যান্য আওয়ামী লীগ নেতা যারা বিভিন্ন সময় আসলে এটাকে সমর্থন করেছেন, ধরুন ওবায়দুল কাদের যেখানে বলেছেন যে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হচ্ছে, যেখানে তার এখানে কথা বলারই কথা নয়, তো এই বিষয়গুলো কি আসলে আমলে আসবে? সেটা যদি ওই প্রক্রিয়াটাই বলছি, সেই প্রক্রিয়াটা শুরু করতে গেলে তো হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে মামলাগুলো হওয়া উচিত ছিল। সেখানে আসলে যদি হয় তাহলে সে আইনে যেহেতু আছে, তাহলে সেখানে দেখার সুযোগ আছে, এখনও আছে। কিন্তু ধরেন একই সাথে আপনার এই যে 14 দল যখন মিটিং করে বলে দিল যে হ্যাঁ আমরা কথা বলেছি, শুট অ্যাট সাইট এরকম ইয়ে করা হয়েছে, তাহলে 14 দলের সব নেতাগুলোরও আসলে বিষয়গুলোকে এখানে আসতে হবে। তো সেরকম আসার সুযোগ শুরু থেকে হচ্ছে পুরো ব্যাপারটাকে একটা গুছিয়ে নিয়ে আসলে করার দরকার ছিল। সেই সুযোগ আসলে হয়তো ইন্টারিম গভর্নমেন্ট পাননি, বা সুচিন্তিতভাবে এই পরামর্শগুলো তাদের কাছে কেউ দেয়নি। এখনও পর্যন্ত ইট ইজ নট টু লেট, মানে এখনও পর্যন্ত যদি ওনারা না করেও থাকেন কোনো কিছু চিন্তা, আমি মনে করি যে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করাটা খুব জরুরি। কিন্তু ঢালাওভাবে, তারপরও আমি একজন আইনজীবী হিসেবেও যদি বলি যে ঢালাওভাবে আসলে মামলা না করে সুচিন্তিতভাবে প্রত্যেকটা অপরাধের ক্রিমিনাল লাইবিলিটিগুলোকে অ্যাসেস করেই আসলে মামলাগুলো হওয়া উচিত। কোন মামলাতে কীভাবে আপনি কমন রেসপন্সিবিলিটি নেবেন, কোনটাতে হচ্ছে স্পেসিফিক্যালি মামলার ভিতরে বর্ণনা হচ্ছে যে আমার ছেলে অমুক জায়গায় দাঁড়িয়েছিল, সে হচ্ছে আন্দোলনে ছিল না, তাকে হচ্ছে গুলি করে মারা হয়েছে। যেমন ধরেন আমি শুধু যদি রামপুরা বনশ্রী এলাকাটাকে যদি হিসেব করি, শুধু 19শে জুলাই একদিনেই হত্যা হয়েছে প্রায় 30 জনের মতো। একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, দেখবেন যে ছাদের মধ্যে একটা ছেলে গিয়ে লুকিয়েছে, দুজন পুলিশ কর্মকর্তা খুঁজে খুঁজে গিয়ে তাকে গুলি করে মারছে। এটা হচ্ছে মেরাদিয়া বাজারের পাশেই একটা বিল্ডিং এর পরে বেরিয়েছে যে সে আহত, মারা যায়। তো যাই হোক, এরকম গুলি করছে, এরকম ঘটনাগুলো, এইরকম ঘটনা কিন্তু একদিনই 30 জন মারা যাওয়ার ঘটনা কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি। একদিনই 5 তারিখ সকালে যাত্রাবাড়িতে যেভাবে গুলি হয়েছে। তো এখন এই ঘটনাগুলোকে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই এলাকায় গুলিগুলো করেছে হচ্ছে আপনার বিজিবি। পুলিশের গুলি করার ঘটনা এখানে বরঞ্চ কম, তারা ফাঁকা গুলি ছুঁড়েছে, ছররা গুলি ছুঁড়েছে, কিন্তু অধিকাংশই লাইভ বুলেট একদম টার্গেট করে করে মেরেছে কিন্তু বিজিবি, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন আমাদেরকে। ঘটনায় ছিলেন, যারা মিছিলে ছিলেন, আন্দোলনে ছিলেন, তারা এসে বলছেন যে অধিকাংশগুলি বিজিবি করেছে। এখন এই যে বিজিবি করেছে বলার পরে যখন আপনি এফআইআরটা তৈরি করছেন, তখন তো আপনি ওইভাবেই হচ্ছে এফআইআরটাকে সাজাচ্ছেন, কিন্তু নামটা শুরুতেই থাকছে হচ্ছে ওনাদের অমুক অমুকের নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে। নির্দেশ বলতে গেলে সেখানে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যম্ভাবীভাবেই আসছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর এখানে কমান্ড রেসপন্সিবিলিটিটা খুবই পরিষ্কার। কিন্তু দেখা যাচ্ছে সাকিব আল হাসানের নামও এখানে আপনি থাকছে। কথার কথা বলছি যে সাকিব আল হাসানের কমান্ড রেসপন্সিবিলিটি অ্যাসার্টেন করা কিন্তু মুশকিল হবে এখানে।
এগুলো সুচিন্তিতভাবে কাদের নামটা থাকবে। একটা এখানে খুব অ্যালার্মিং ব্যাপার আছে যে বিভিন্ন থানাতে বোধহয় এখন একটা বাণিজ্য শুরু হয়ে গেছে নাম সরবরাহ করা। কারণ ধরেন গ্রাম থেকে একজন মা এসে তার সন্তান এখানে পড়াশোনা করতেন, তিনি ওর ছেলের হত্যাকাণ্ডের জন্য বিচার চাইতে এসছেন। বিচার চাইতে এসে উনি জানেন যে পুলিশ গুলি করে মেরেছে, পুলিশের নাম কি, কোথায় কি, উনি তো কিছুই জানেন না। নামগুলো সরবরাহ হচ্ছে একটা বাণিজ্যের মতো শুরু হয়েছে বলে এখন আমাদের কাছে খবর আসছে। এগুলোকেও আমার মনে হয় যে খুব সিরিয়াসলি দেখে বন্ধ করাটা উচিত, কারণ ঢালাওভাবে অনেকের নাম দিয়ে দিচ্ছে। জি।